মানুষ মনে করে যে বর্তমান যে সংকটের মধ্যে আমরা আছি এটা থেকে উত্তরণ করা শুধুমাত্র বিএনপির পক্ষেই সম্ভব। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, বাংলাদেশ একটা বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়তে যাচ্ছে। এবং আমি মনে করি যে বিএনপিকে মানুষ এই কারণেই ভোট দিয়েছে, কারণ মানুষ মনে করে যে বর্তমান যে সংকটের মধ্যে আমরা আছি এটা থেকে উত্তরণ করা শুধুমাত্র বিএনপির পক্ষেই সম্ভব। কিন্তু বিএনপি যদি তার এই লোডটা বুঝতে না পারে, তার এই ক্যালিবারটা সে বুঝতে না পারে, তাহলে বাংলাদেশকে কিন্তু সে বড় ধরনের রাজনৈতিক ঝুঁকিতে ফেলবে। গত 10-15 দিনে সরকার গঠন হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির কিন্তু কিছু উদ্যোগ আমি ব্যক্তিগতভাবে প্রশংসা করেছি, যেমন এলডিজি পিছানোর একটা গ্র্যাজুয়েশন পিছানোর একটা উদ্যোগ তারা নিয়েছেন। বাংলাদেশের অর্থনৈতিকভাবে পুনরায় রিবুট করার একটা চিন্তা তারা করছেন। কৃষক কার্ডের কথা বলছেন, ফ্যামিলি কার্ডের কথা বলছেন। বাংলাদেশের যে 20% থেকে 30% মানুষ একদমই হতদরিদ্র, তাদেরকে কিভাবে করে আপলিফট করতে পারেন, তাদেরকে কিভাবে দুমুঠো খাওয়ারের ব্যবস্থা করতে পারেন, এটা কিন্তু তাদের প্রধান কনসার্ন। এবং বিএনপি মনে করতে পারে যে হয়তো যদি তারা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দেয় বা ইকোনমিটা সাস্টেইন করে, তাহলে হয়তো তারা এই পরিস্থিতি থেকে মোকাবেলা করতে পারবে। কিন্তু কথাটা সত্য না, কারণ সমস্যাটা দ্বিমুখী। মানে বর্তমানে যেমন এটা একটা অর্থনৈতিক সমস্যা, পাশাপাশি এটা একটা রাজনৈতিক সমস্যা। আপনি একটাকে মোকাবেলা না করে শুধুমাত্র অর্থনৈতিক সমস্যাটা সমাধানের মধ্য দিয়ে কোনোভাবে পার পেতে পারবেন না। আর একটা কথা, যদি বর্তমানে আজকে গণভোটে প্রায় 70% হ্যাঁ ভোটের মধ্য দিয়ে না ভোট পড়েছে 2.5 কোটি, সেই জায়গায় হ্যাঁ ভোট পড়েছে অলমোস্ট 5 কোটি, তার মানে অলমোস্ট দ্বিগুণ। সেই দ্বিগুণেরও বেশি যখন হ্যাঁ ভোটের মধ্য দিয়ে আমাদের জুলাই সনদ গণভোটে পাশ হয়ে এসেছে, সেই গণভোটকে কোনোভাবে যদি এখানে বাইপাস করার চেষ্টা করা হয়, তাহলে সামনের দিনে এখানে বাংলাদেশ বিরোধী যে শক্তিগুলা, যারা বাংলাদেশকে নানানভাবে আনস্টেবল করে রাখতে চায়, গত 1.5 বছরে আমরা দেখেছি যে অরাজনৈতিক শক্তি, যারা রাজনীতিতে যাদের কোনো অংশগ্রহণ নাই, যারা কোনো পলিটিক্যাল পার্টির অংশ না, কিন্তু বাংলাদেশকে প্রতি মুহূর্তে অস্থিতিশীল রেখে তারা ব্যক্তিগত মুনাফা তারা আদায় করে নিত, সেই গোষ্ঠীগুলা কিন্তু ফ্যাসিলিটেটেড হয়েছে। কেন হয়েছে? এই সংস্কারের কথা বলে। গত 5 আগস্ট 2024 সালে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা সবাই জানতাম যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর একটা বিশাল রিফরমেশন হতে যাচ্ছে, এবং আমাদের নতুন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে, সেই অন্তর্বর্তীকালীন সরকার নানানভাবে আসলে হয়তো এই রিফরমেশন গুলো করবে। তারা আমলাতন্ত্রের ক্ষেত্রে একটা বড় ধরনের রিফরমেশন আনবে, এবং ইভেন আর্মিরও যারা হচ্ছে যে আপনার বিভিন্ন হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল তাদের বিচার তারা করবে, পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে। আমাদের এই এক্সপেকটেশন গুলো তো কোনো অমূলক ছিল না। অবশ্যই 1400 মানুষ যেখানে একটা গণহত্যার শিকার হয়, সেটার পরবর্তীতে যে সরকার আসে, সেই সরকারের কাছে মানুষ যখন এক্সপেক্ট করে যে গত 17 বছরের যে চুরি, দুর্নীতি, লুটপাট, খুন, রাহাজানি হয়েছে, সেটার একটা বিচার হবে। কিন্তু আমরা দেখেছি যে সরকার বিভিন্ন সময় কিন্তু তার যে সিদ্ধান্ত, পুলিশ রিফরমেশন বলি বা আমলাতন্ত্র রিফরমেশন বলি, সেই সিদ্ধান্ত থেকে বারবার সে কিন্তু পিছপা হয়েছে। কখনো সংস্কার কমিশন গঠন করেছে, ওকে ফাইন, সংস্কার কমিশন গঠন করা একটা ভালো উদ্যোগ, কিন্তু আমরা তো 2007-এও দেখেছি, 2008-এও দেখেছি যে সংস্কার কমিশন হয়েছে, কিন্তু আমাদের যে প্রতিষ্ঠানগুলো, আমাদের যে বাহিনীগুলো, তারা কিন্তু পুনরায় একটা ফ্যাসিস্ট কাঠামোর মধ্যে আস্তে আস্তে এন্টার করেছে। সেই জায়গা থেকে আমি যেহেতু গত 1.5 বছরে এক ধরনের অভিজ্ঞতা, মানে ক্ষমতা কাঠামোর কিছুটা কাছাকাছি থাকার অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাটা শেয়ার করতে পারি। সরকারের ক্ষেত্রে আমি বিশেষ করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, যেহেতু তারা একটা রাষ্ট্রপতির আদেশ বলে 106 ধারা অনুসারে কিন্তু তাদেরকে সাংবিধানিক জাস্টিফিকেশন দেওয়া হয়েছিল, কিন্তু এর বাদবাকি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তার হাতে রাজনৈতিক দলগুলোর জাস্টিফিকেশন এবং জনগণের আস্থা, এই দুইটা ছাড়া কিন্তু তার উপর আর কোনো ধরনের বিশেষ লিগ্যাল জাস্টিফিকেশন সে কিন্তু দেখাইতে পারতো না। এটার কারণে যেটা হয়েছে, অনেক উপদেষ্টা সরকারের ভিতরেই, যেহেতু 23 জন উপদেষ্টা ছিলেন, অনেক উপদেষ্টা আমি দেখেছি তারা কিন্তু নানানভাবে তারা নিজেদেরকে কিন্তু যথেষ্ট কেপেবল মনে করতেন না। তাদের মধ্যে কিন্তু এক ধরনের ইনকনফিডেন্স কাজ করতো। এবং সংস্কার কারা চায়? যারা দেশটাকে নানানভাবে আনস্টেবল করতে চায়। এই ফর্মে একটা ন্যারেটিভ আসলে দেশের মধ্যে ছড়ানো হয়েছে। এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এই জুলাই সনদ, আমাদের দেশের যে একটা কাঙ্ক্ষিত সংস্কার, আমাদের এই যে প্রত্যেকটা ইনস্টিটিউশনাল রিফরমেশন, সেই রিফরমেশনের পথেই আসলে বাংলাদেশকে হাঁটতে হবে। এবং আমাদের বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আছে বা যারা বিরোধী পক্ষে আছে,
তারা যত দ্রুত বুঝতে পারবে যে বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের একটাই উপায় সংস্কার এবং জুলাই সনদের বাস্তবায়ন, যত দ্রুত বুঝতে পারবে আমরা তত বেশি আসলে একটা সাস্টেইনেবল ইকোনমি তার সাস্টেইনেবল পলিটিক্যাল সিস্টেমের দিকে যেতে পারবো। অনেকেই আমার পূর্ববর্তী বক্তা দিদার ভাই ছিলেন, উনি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির কথা বলছিলেন। আমিও বলেছি যখন 5 আগস্টের পরবর্তীতে যখন আমাদের চোখে অনেক স্বপ্ন ছিল, তখন কিন্তু আমি বলেছি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাঠামোগত সংস্কার দরকার। কিন্তু এটাও সত্যি যে যখন 2026 সালে ইলেকশনের আগে আপনারা যদি একটু মাঠে ঘাটে ঘুরে দেখেন, তাহলে আপনারা দেখবেন যে মানুষ কিন্তু দেখা যাচ্ছে ওই পুরোনো কাঠামোর মধ্যে কিন্তু এখনো ভরসাটা করতে চায়। তার মানে মানুষই যে সব পরিবর্তন চায়, মানুষ যে আবার সব রাজনৈতিক কাঠামো পরিবর্তনে যাচ্ছে, মানুষ যে তার ভিতর থেকে সব ধরনের বাংলাদেশকে আপাদমস্তক চেঞ্জ করে ফেলতে চাচ্ছে, এটা ভাবার আসলে কোনো কারণ নেই। মানুষ কিন্তু পরিবর্তনে চায়, আবার সেই সাথে সে স্বাভাবিক জীবনে তার রাজনৈতিক পার্টি বলি, তার স্বাভাবিক জীবনযাপন বলি, তার যে সাধারণ চিন্তা ভাবনা, সেখানে ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন সে আনতে চায় না। তো বাংলাদেশের মানুষের ভিতরে যে একটা অন্তর্গত বিপ্লব হয়ে গেছে, এটা ভাবার আসলে কোনো কারণ নাই। এই পরিস্থিতিটা মোকাবেলা করা সম্ভব যদি আমরা আমাদের যে বর্তমান কাঠামোগুলো আছে, আমাদের যে সংবিধানের যে 3টা ক্ষেত্র আছে, সবগুলোর মধ্যে যাতে হচ্ছে একটা পাওয়ার ব্যালেন্স তৈরি করা যায়, তাহলে আস্তে আস্তে এই প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক হবে। পরিবর্তনগুলো একদিনে হবে না, কিন্তু পরিবর্তনের পথে হাঁটতে হলে অবশ্যই আমাদের এই যে নতুন সংসদ আসতে যাচ্ছে, তাদেরকে আসলে এই পরিবর্তনটা বাস্তবায়ন করতে হবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।